একটা কথা আমি রিনামাসি সম্বন্ধে বলতে চাই, সেটা হচ্ছে অবভিয়াসলি অপর্ণা সেনের অতে সবাই থাকে আর কি। আমি সেখান থেকে বেরিয়ে আসাটা আমার খুব সুন্দর করে ঘটে হচ্ছে আমি বলবো 2011-12 সাল নাগাদ, যখন আমি দেখতে পাই যে অপর্ণা সেন আর রিনামাসি দুটো আলাদা মানুষ। হারুন যেমন আমাকে জিজ্ঞেস করে, মাম্মাম ডু ইউ সাপোর্ট প্যালেস্টাইন অর ইসরায়েল? তো আমি তখন হয়তো তাকে বললাম যে এটা কারোর দিক নেওয়ার থেকেও বড় কথা, সাধারণ মানুষ, ইনোসেন্ট মানুষ কোথায় অত্যাচারিত হচ্ছে সেইটাই বড় কথা। আমার একটা স্টেজ এসেছিল যখন আমার ভীষণ ফ্রাস্ট্রেটিং লাগছিল, আর পারছিলাম না। তখন আমার মনে হচ্ছিল যে আমি তাহলে গল্প লিখেই, অনেক সবাই জানে, অনেকবার বলেছি যে গল্প লিখতে গিয়েই কিন্তু 36 চৌরঙ্গি লেন তৈরি করি। আমি যখন অভিনয় শুরু করার একদম ওই সময়তে একজন খুব বিখ্যাত মানুষ আমাকে একটি ছবি করার জন্য ডেকেছিলেন। সেই ইচ্ছাটা হয়তো পূরণ হয়নি, যেটা হয়েছে পরবর্তীতে সেটা হচ্ছে তার সঙ্গে অভিনয় করা হয়েছে একটি খুব উল্লেখযোগ্য ছবিতে, এবং তার থেকেও অনেক বড় সৌভাগ্যের ব্যাপার সেটা হচ্ছে যে অতি সম্প্রতি তাকে পরিচালনা করার সৌভাগ্য আমার হয়েছে। আমি যার কথা বলছি তার নাম অপর্ণা সেন, যাকে আমাদের জেনারেশন সকলে আমরা রিনাদি বা রিনা মাসি বলে অ্যাকচুয়ালি ডাকি। আমি রিনা মাসি বলেই ডাকবো, তাই আমি রিনা মাসি বলেই অভিহিত করবো। মনে আছে আজ থেকে ধরো বছর 10 আগে আমরা ছোট্ট একটা চ্যাট মতো করেছিলাম। তুমি সেখানে বছর 10 বেশি রে, বেশি হবে বলে তুমি জিজ্ঞেস করেছিলে যে তোর একটা রিজনেবল বডি অফ ওয়ার্ক হয়েছে, তুই কার সঙ্গে কাজ করতে পারলে খুশি হবি। আমি তখন সরি এখনো হয়নি, সেটা এখনো হয়নি। আমি আশায় থাকবো যে অভিনেতা হিসেবে আমি অপর্ণা সেনের পরিচালনায় কাজ করতে পারবো। আমি তো তোর ছবিতে করলাম। হ্যাঁ, সেইটা নিয়ে জিজ্ঞেস করছি যে আমাকে নিয়ে তোমার এক্সপিরিয়েন্সটা শুনতে চাই তোমার কাছ থেকে। তোকে নিয়ে আমার এক্সপিরিয়েন্স, আমার যেটা সবচেয়ে বেশি করে মনে পড়ে সেটা হচ্ছে চতুষ্কোণে সৃজিতকে আমি মানে অ্যাক্সেস করতে পারছি না, সৃজিত কোথায় দূরে। আমি তখন তোকে জিজ্ঞেস করতাম যে পরম এখানটা ঠিক হয়েছে, আমার মনে হচ্ছে তুই বলেছিলিস 1 পয়সা কম কর। সেইভাবে পরবাবাকে ডিরেক্ট করেছে, এখন পর তুই আমার সত্যি ডিরেক্ট করলি। একটা কথা আমি রিনামাসি সম্বন্ধে বলতে চাই, সেটা হচ্ছে অবভিয়াসলি অপর্ণা সেনের অতে সবাই থাকে আর কি। আমি সেখান থেকে বেরিয়ে আসাটা আমার খুব সুন্দর করে ঘটে হচ্ছে আমি বলবো 2011-12 সাল নাগাদ, যখন আমি দেখতে পাই যে অপর্ণা সেন আর রিনামাসি দুটো আলাদা মানুষ। মানে এত লম্বা একটা কি বলবো ক্যারিয়ার, একটা কর্মজীবন, সেখানে অভিনয় আছে, সেখানে সাংবাদিকতা আছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেখানে এইরকম ক্লেম সব ফিল্ম আছে অ্যাজ আ ফিল্ম মেকার। সোশ্যাল অ্যাক্টিভিজম আছে, যেটা আমরা পার্টলি কিছুটা একসঙ্গে করেছি। ইয়েস, তো হাউ ডু ইউ লুক ব্যাক এট দিস এন্ড হাউ ডু ইউ স্টিল স্টে সো ইয়াং এট হার্ট? মানে ফ্র্যাঙ্কলি আমার না সত্যি কারোর সঙ্গে জেনারেশন গ্যাপ লাগে না, যদি না তারা ভীষণ পুরাতনপন্থী হয়। বয়স তার যাই হোক না কেন। মানে হারুন যেমন আমাকে জিজ্ঞেস করে, মাম্মাম ডু ইউ সাপোর্ট প্যালেস্টাইন অর ইসরায়েল? আমি তখন মানে যাই হোক সেইটা কি বললাম সেটা বলছি, তাকে তুমি যে ভাষা এক্সপ্লেন করো, সে যে ছোট সেরকম ভাবে তুমি এক্সপ্লেন করবে নাকি না? আমি তখন হয়তো তাকে বললাম যে এটা কারোর দিক নেওয়ার থেকেও বড় কথা, সাধারণ মানুষ, ইনোসেন্ট মানুষ কোথায় অত্যাচারিত হচ্ছে সেইটাই বড় কথা। আমার মনে হয় বুঝতেও পেরেছিল ক্রমাগত যখন নাকি না আমরা যে সময়টাতে বাস করছি, সেই সময়টাতে রিনামাসির মতো মানুষগুলো আমাদের আরো বেশি করে প্রয়োজন, যাতে এই যে এক্সপ্লেনেশনটা যেটা হারুন পেয়েছে, সেরকম এক্সপ্লেনেশন যাতে আরো অনেক মানুষ পায়, যাতে চটজলদি কোনো পক্ষ নেওয়া, চটজলদি কোনো সিদ্ধান্তে পৌঁছে যাওয়ার থেকে একটা জিনিসটাকে একটু তলিয়ে ভাবার প্রয়োজনটা বোধহয় রিনামাসির মতো মানুষরা আরো বেশি করে আমাদের সাহায্য করেন সেটা ভাবতে। একটা জিনিস রিনামাসি আমার নিজের সবসময়তে মনে হয়েছে, তোমার একটা খুব ইন্টারেস্টিং ক্যারিয়ার, মানে এতদিনের ক্যারিয়ার আছে, মানে বিগ স্টার আর কি। তুমি বাংলা ছবির একটা সময় মানে একদম প্রথম সারির নায়িকা, হিরোইন যাকে বলা যায়, সেই সময় থেকে খুব অল্প সময়ের ব্যবধানে তারপরে তোমার পরিচালনায় চলে আসা। প্রথম আমি অভিনেত্রী হতেই চেয়েছিলাম, যেমন 10 বছর বয়সে হযবরল নাটকে আমি ভূমিকা অভিনয় করে আমি রাতের বেলায় এসে বাবা মাকে দাঁত মাজতে বলেছিলাম আমি অভিনেত্রী হব। আচ্ছা, এবং সেটা আমি হয়েছিলাম। কিন্তু সেটা করতে গিয়ে দেখলাম যে সব যে ধরনের সিনেমা আমার কাছে মিনিংফুল, কোনো একটা কোথাও পৌঁছয় আমার ভেতরে, সেই সব ছবিতে তো আমি করতে পারছি না। তখনকার দিনের বাণিজ্যিক আমি সেগুলোকে ছোট করছি না, আমাকে সেটা একটা পরিচিতি দিয়েছে নিশ্চয়ই। কিন্তু আমার একটা স্টেজ এসেছিল যখন আমার ভীষণ ফ্রাস্ট্রেটিং লাগছিল, আর পারছিলাম না। তখন আমার মনে হচ্ছিল যে আমি তাহলে গল্প লিখেই, অনেক সবাই জানে, অনেকবার বলেছি যে
এই গল্প লিখতে গিয়েই কিন্তু 36 চৌরঙ্গি লেন তৈরি হয়। কিন্তু তুমি যখন ধরো এই যে বাণিজ্যিক ছবিগুলি তোমাকে পরিচিতি দিয়েছে, যেগুলো তুমি করছিলে, সেটা তখন তোমার পেশা হয়ে দাঁড়িয়েছে, বাট সেই সময়তেই তুমি যে পরিচালকদের সঙ্গে কাজ করেছো তাদেরকে তুমি অনেক কথা বলতে মাঝে মধ্যে যে এটা করলে ভালো হয় না, সেটা করলে ভালো হয় না। প্রথম কথা, একজনের বয়স 23-24 বছর। দ্বিতীয়ত, আমরা মানি চাই না মানি, বিশেষ করে তুমি যে সময়টা কাজ করছিলে সেই সময়টা মেয়ে, হ্যাঁ, এগুলো অনেকগুলো ফ্যাক্টর ওরা প্লে। আগু পাছু না ভাবার বেশ আছে আমার। একজন পরিচালকের ক্ষেত্রে হলো যে আমি ভীষণ প্রেগনেন্ট, এসে দেখি সেটে মানে ডাক্তারের চেম্বারের সঙ্গে একটা অ্যান্টি চেম্বার, সব ঠিক আছে, কিন্তু ডাক্তারের পরনে একটা সাদা গাউন, কিন্তু ডাক্তারের চেহারাটা দেখে আমি তাকে বললাম, আচ্ছা আমাকে, আমি ইন্টারফেয়ার করতে চাই না, কিন্তু আমাকে তো জানতে হবে আমার দাঁতে ব্যথা না কানে ব্যথা না প্রেগনেন্ট কি হয়েছে আমার, কেন কেন কেন। আমি বললাম ডাক্তারের মাথায় এরকম করে স্ট্র্যাপ বেঁধে একটা আয়না, ডেন্টিস্ট এরকম। তো আমি বললাম আমি প্রেগনেন্ট তো নাকি অন্য কিছু হয়েছে আমার। আমি তোমার সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি, শুধু যদি তোমার বাবার দিককার এক্সপোজারের কথা বলতাম তাহলে হয়তো তুমি আরো অনেক বেশি দার্শনিকভাবে সিনেমা মাধ্যমটাকে অ্যাপ্রোচ করতে, বাট এই যে বাণিজ্যিক ছবিগুলো করার এতদিনকার অভিজ্ঞতা, সেইগুলো কি তোমাকে অন্য একটা দিকে এক্সপোজার দিয়েছে কোথাও? মানে যে লোকে কি পছন্দ করে? আমি সেটা ভেবে করিনি কিন্তু কখনো ছবি লোকে কি পছন্দ করবে। আমি হয়তো অন্য লোকের ছবিতে কাজ করতে গিয়ে বলছি এটা লোকে, আমি যখন অভিনয় করছি ওরা অপর্ণা সেন সম্বন্ধে একটা এক্সপেকটেশন থাকবে, তার বাইরে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে, তো এরকম ধরনের বলে থাকতে পারি। কিন্তু আমি যখন কাজ করেছি প্রথম ছবি, ধর আমার একদম প্রথম ছবি, সেটা একটা বুড়ি অ্যাংলো ইন্ডিয়ান বুড়ি, তখন তো আমার মনে হয়নি এটা লোকে নেবে, তো নেবে না। আমার মনে হচ্ছে আমার যখন এর অবস্থাতে আমার যখন কষ্ট হচ্ছে, আমি যখন আইডেন্টিফাই করতে পারছি, তখন বাকি অনেক লোক পারবে না কেন? তাদের আমি ছোট করে দেখবই বা কেন আমার দর্শককে? আমি আমাদের ছবিটার কথা বলি। সেই ছবিটা আমি যখন প্রথম নিয়ে গেছিলাম রিনা মাসির কাছে, তখন আমার প্রথম ড্রাফটটা একরকম ছিল, সেটা থেকে যে ছবিটা আমরা শ্যুট করেছি ইভেন্চুয়ালি, তার মধ্যে কিন্তু অনেকটা বড় একটা ফারাক আছে, এবং সেই ফারাকটার জন্যে আই এম ভেরি হ্যাপি টু সে, মানে যেটা আমি প্রথম গিয়ে শুনিয়েছিলাম রিনা মাসিকে এবং যেটা আমরা বানিয়েছি সেসব দিয়ে আর কি, এর মধ্যে যে পার্থক্যের জায়গাটা, এই পার্থক্যের জায়গাটার অনেকাংশের জন্য কিন্তু রিনা মাসি দায়ী। হ্যাঁ, এখানে আমার একটা কথা বলার আছে, তো আমাদের এখানে এত দ্রুত ছবি করতে হয় যে আমাদের স্ক্রিপ্ট লেখা আর ছবি করার মধ্যে এত কম সময় থাকে যে আমি লিখে তারপরে মাসখানে ঘুরে এলাম, দেখলাম না, আবার ফিরে এসে দেখলাম আরে এখানটা একটা লুজ লাগছে, এই জিনিসটা হয় না। থার্ড পার্সন যদি সেটা দেখে তাহলে সেই ফাঁকগুলো তার চোখে পড়তে পারে। আর আমি এটাও বলবো যে পরম এর মতন এতটা ওপেন ডিরেক্টর আমি খুব কম কাজ করেছি আমি নিজে অভিনেত্রী হিসেবে, তার কারণ পরম আমাকে এবং অঞ্জনকে অনেকটা স্বাধীনতা দিয়েছিল আমাদের মতন করে। এটা তো অভিনেতা হিসেবে বলছে, বাট আই এম গোনা গো ব্যাক अगेन টু দ্যাট, যে আমি আবারও বলছি যে কোথায় এই ছবিটা কি হতে পারে, কোথায় যেতে পারে, আর ছবিটা কোথায় আটকে আছে, এইগুলো সম্বন্ধে কিন্তু দ্বিধাহীনভাবে সে টোল্ড মি দ্য ভেরি ফার্স্ট ডে। আসলে আমার যেটা মনে হয়েছিল যে তোর গল্পের মধ্যে, তোর স্ক্রিপ্টের মধ্যে যে সম্ভাবনাটা ছিল, এটা একটা রাতের গল্প, তো একটা রাতে যে সত্যের মুখোমুখি হচ্ছে দুজন মানুষ, নাইট অফ রেকনিং, সেটার সম্ভাবনাটা উঁকি দিচ্ছিল। কিন্তু সেগুলো কতগুলো মানে নাইসিটিস, মানে সুন্দর প্রলেপের তলায় চাপা পড়ে যাচ্ছে। সেই প্রলেপগুলো আমরা তখন দিই যখন আমরা ভয় পাই যে অডিয়েন্স কিভাবে রিঅ্যাক্ট করবে। অরিজিনাল গল্পটা যার তিনি সেরকম ভাবে রেখেছিলেন, তখন তাড়াতাড়িতে তো সেটা মনে হয়নি। আমি শুধু সেগুলো পরমকে পয়েন্ট আউট করে দিয়েছি, তারপর তো ও নিজে লিখেছে। আমি 100 বার নিজে লিখেছি, বাট আমার যেটা আবারও বক্তব্য সেটা হচ্ছে একটা সিনেমা বানানোর পদ্ধতিটা কিন্তু কোলাবোরেটিভ। হ্যাঁ, এটা একা একটা লোক বানায় না। হ্যাঁ, এবং অভিনেতা এবং বিশেষ করে যদি অপর্ণা সেন এবং অঞ্জন দত্তের মতো দুজন অভিনেতা হয়, তাদের কাছ থেকে আমি যদি না শিখি সেই জার্নিটাতে, তাহলে তো আমারও তো তাহলে জার্নিটা অসম্পূর্ণ থাকে। এবং শেষ অবধি আমি তোমায় একবার জিজ্ঞেস করতে চাই যে মানে অনসেট পরিচালক হিসেবে কিরম দেখলে? অনসেট পরিচালক হিসেবে আমি তো বললাম এক্ষুনি যে নিজে অভিনেতা হওয়ার কারণে পরম
মানে অভিনেতার যে অসুবিধেগুলো সেটা বুঝতে পারছিল। মানে আমাকে সংলাপ দেয়া হচ্ছে, সেই সংলাপটা আমি এমনভাবে আমাকে বলতে হবে যাতে আমার মনে হয় এক্ষুনি এগুলো আমার মাথায় এলো, আমি এক্ষুনি করছি, একটা ইমিডিয়েসি থাকে যেটা মানে এখন ঘটনাটা এই মুহূর্তে ঘটছে, এটা আমাকে কেউ লিখে দেয়নি এবং আমি সেটা মুখস্থ করে বলছি না। সেটার জন্য যে স্বতঃস্ফূর্ততা অ্যালাউ করা দরকার, সেই স্বতঃস্ফূর্ততা আনার জন্য যে অনুমতিটুকু পরিচালকের দরকার, সেই অনুমতিটা আমাদের অবাধে দিয়ে রেখেছিল। হয়তো আমাদের প্রতি বিশ্বাস আছে, আমাদের ট্রাস্ট করে বলে সেই ট্রাস্টটা আশা করি আমরা রাখতে পেরেছি, যে আমরা কখনো ও যেটা চাইছে সেটার বাইরে অন্য ট্র্যাকে চলে যায়নি, এটা চেষ্টা করেছি আমরা। আমার কাছে সাধারণত সেটাও খুব সেই সুযোগটা তুই আমাদের, তার কারণ এটা আমার কাছেও একটা ভীষণভাবে পরিচালক হিসেবে অপর্ণা সেন এবং অঞ্জন দত্তকে পরিচালনা করাটা একটা আমার কাছে মাস্টার ক্লাস ছিল। তার কারণটা হচ্ছে যে আমি একটা মাস্টার ক্লাস নিচ্ছিলাম এই দুজনের কাছ থেকে, বিকজ আমার মনে হয় না, আমি সবাইকে সম্মান জানিয়ে বলছি যে এতটা অভিজ্ঞতা এবং এতটা ক্ষমতা সম্পন্ন দুজন অভিনেতা অভিনেত্রী এই মুহূর্তে আমাদের রাজ্যের কথা বলছি, বাংলায় ভাষায় এই মুহূর্তে আছেন। আমি আগেও ছবি পরিচালনা করেছি, আমি আগামীতেও ছবি পরিচালনা করব, অভিনয় তো করি, যদি আমি নিজেকে একজন ক্রিয়েটার বলে মনে করি। আমি খুব স্বল্প সংখ্যক ঘটনায় আমি এতটা স্যাটিসফ্যাকশন হয়েছে, এতটা আনন্দ পেয়েছি দিনের শেষে একটা কাজ করে, এবং তার জন্য আমার এই দুটো মানুষকে সব থেকে বেশি ধন্যবাদ। আমি কিন্তু অঞ্জনকে বলছিলাম যে অনেকদিন বাদে, আমি তো অভিনয় করতে আজকাল ইচ্ছে করে না, কিন্তু আমি ভীষণ এনজয় করেছি, এটা ভীষণ ভালো লেগেছে। এইটা আমি আশা করবো, আরে থ্যাংক ইউ, আমি আশা করব যে এই যে আনন্দটার কথা আমরা বলছি, আমি বলছি, অঞ্জনদাও বলেছি, রিনাদি রিনামাসি এখন বলছে, এই আনন্দটা বা এই যে আমরা সকলে মিলে একটা কোলাবোরেটিভ প্রসেসে মজা পেয়েছি, আনন্দ করেছি একটা কাজ করে, এই আনন্দটা, এই স্যাটিসফ্যাকশনটা পর্দায় দেখা যাবে আমাদের ছবিতে, যেটার নাম এই রাত তোমার আমার, মুক্তি পাচ্ছে শীঘ্রই। আপনারা দেখবেন।